নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো লীলা মজুমদারের গল্প সোহম। কিশোরীবাবু ইচ্ছা করেই এ সময়টা নিজের পুরনো ঘরে একা কাটাচ্ছিলেন। সোমবার থেকে আর এ ঘরে বসবেন না। যে ঘরে বসবেন সে ঘর আজ প্রায় 20 বছর ধরে তার হৃদয়ের পীঠস্থানে হয়ে বিরাজ করছিল। সোমবার থেকে সেই ঘর তাঁর হবে। তাঁর হুকুম মতো সে ঘরে সব ব্যবস্থা চলবে। ভাবা যায় না 20 বছর আগে ওই ঘরের দরজার বাইরে এখন খদ্দরের উর্দি পরা যে চাপরাশিটা বসে, সে না হলেও সেরেস্তা সম্পর্কে তার কোনো পূর্বপুরুষ কিশোরী হাজরা বলে আনাড়ি পাড়া গিয়ে ছেলেটাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্যদেবীর এমনই কারসাজি যে ঠিক সেই সময় সেই প্রায় 6.5 ফুট লম্বা অতি মানবটি ওইখানে এসে উপস্থিত এবং চাপরাশির মন্তব্যটি শুনে একেবারে অগ্নিশর্মা। সেদিন থেকে কিশোরীলালকে আর ফিরে তাকাতে হয়নি। তার একটা কারণ, এক মুহূর্তের জন্য যদি চোখ ফিরিয়েছেন তো সামনের পথ থেকে পা হড়কে যাবার সম্ভাবনা। চারদিকে হিংসুটে প্রতিদ্বন্দ্বী গিজগিজ করছে। সম্মুখ পথে এক এক ইঞ্চি করে কামড়ে কামড়ে রাস্তা করে নিতে হয়েছিল। সে কামড় কচ্ছপের কামড়, একবার ধরলে আর ছাড়ে না। রাজনীতির মহাসড়কের দুহাতের গলি ঘুঁচি কিশোরীর নখদর্পণে চলে এসেছিল। দিনে বিশ্রাম ছিল না, রাতে ঘুম ছিল না, প্রাণে শান্তিও ছিল না। তা না থাকতে পারে, তবু 1 পা 2 পা করে এগিয়ে এসে লক্ষ্মী দেবীও যে গুটি গুটি তার বাড়িতে ঢুকে আসন পেতে বসেছেন তাঁরও যথেষ্ট প্রমাণ আছে। কিশোরীবাবু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ঘরটা চারদিকে তাকিয়ে দেখলেন। কোথাও এক টুকরো কাগজ পড়ে নেই। থাকলে হেমের চাকরি থাকতো না। পরবর্তীরা যাতে নিজেদের সুবিধা করে নিতে পারে এমন একটা সুতো কি একটা আলপিন হেম ফেলে রাখেনি। সব টানাগুলো বের করা, আলমারির দরজাটা হাট করে খোলা। সেরেস্তার বিস্তর কাগজপত্র নিজের চোখে শেষ একবার দেখে নিয়ে কিশোরীবাবু নিজে চাবি বন্ধ করবেন। দেখা হয়ে গেছে, চাবি ঘোরানোটুকু বাকি। ঘরের আলো পাখা সব নতুন। অনেক খ্যাচকেচি করে আগে যা আদায় করতে হতো এখন অযাচিতভাবে অবাধ স্রোতে সে সমস্তই এসে পৌঁছয়। আরও অনেক জিনিস পৌঁছয় যা সে সময় চিন্তা করবার সাহসী ছিল না। প্রথম যখন নিজের টেবিল চেয়ার হয়েছিল, বাড়ি গিয়ে সরলাকে বলতেই সে আহ্লাদে আটখানা হয়েছিল। এখন সরলা আপিসের কথা জিজ্ঞাসাও করে না। এই পদোন্নতি যতদিন হয়নি কেবলই খুঁত মুখ ভার হলো, যখন ভাবখানা যেন এর মধ্যে তারই কৃতিত্ব বেশি। নতুন পাথর বসানো গয়না গড়ালো সরলা। সোনা আজকাল সে পরে না। আগে একজোড়া লাল শাঁখা, একজোড়া সাদা শাঁখা, 3খানা লোহা আর মার হাতে সরু ফাঁপা বালাজোড়া পরেই সে খুশি ছিল। মার হাতের ফাঁপা বালাজোড়ার কথা মনে হতেই নখ ভাঙা শিলে ছেঁচা পোড় খাওয়া মার হাত জোড়া মনে পড়ল। আজকাল মাঝে মাঝে কিশোরীবাবুর বুকের বাঁ দিকে টিপ টিপ করে ব্যথা করে। হেম নাদু এরা ছাড়বে কেন? টেনে শহরের সবচাইতে নামকরা হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে গেল। তা নেবে না? কিশোরী হাজরা যতই উঠবেন সঙ্গে সঙ্গে ঝাড় জঙ্গলও তো টেনে তুলবেন। ডাক্তার বললেন ও কিচ্ছু নয়, অতিরিক্ত স্ট্রেস, একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। একটা লং সি ভয়েস ইন্ডিকেটেড স্যার। না না, ও কি, আপনাকে দেখতে পারাই আমার সৌভাগ্য। আপনাদের মতো দেশসেবকদের কাছ থেকে নিলে পাপ হয়। পুপুকে সময় মতো ইলেকট্রিক ট্রিটমেন্টটা দেওয়া হয়নি। ট্যাঙ্ক তখন গড়ের মাঠ, দেবেন কোত্থেকে? পুপু চলে যাওয়ার পর বহুদিন কিশোরীলালের সন্ধেবেলায় বাড়ি ফিরতে ইচ্ছে করতো না। তাতে তার কাজেরও অনেক উন্নতি হয়ে গেছিল।
আর পুপুর পর দিনু, দিজু, সোনা, রূপো, অমরেশ সব ফাঁকটুকু ভরে দিয়েছিল। যাক, মেয়েদের ভালো বিয়ে দিয়েছেন, ছেলেদের যার যেখানে বসিয়েও দিয়েছেন। অবশ্য অমরেশকে খুশি করা শক্ত। এ চাই, ও চাই, এ নইলে চলে না, ও নইলে চলে না, বউয়ের নিত্য খাই। উফ! এই বলে টেবিলের ওপর একটা সজোরে কিল মারলেন কিশোরীবাবু। বেশ লাগলো। তারপর উঠে টানাগুলো ঠেলে দিলেন, আলমারির দরজায় চাবি দিলেন। চারদিক নিস্তব্ধ। এত রাত পর্যন্ত এ বাড়িতে প্রায় কেউ কাজ করে না। আজকের কথা অবশ্য আলাদা। এরা কিশোরীবাবুকে আজ অভিনন্দন দিয়েছে, রূপোর চোঙায় সংবর্ধনা পত্র দিয়েছে। সবাই মিলে খাদ্য নিয়ন্ত্রণের আইন শিরোধার্য করে মুরগির কাবাব, চিংড়ির কাটলেট, রাধাবল্লভী আর আইসক্রিম খেয়ে বাড়ি গেছে। আছে কোথাও নিশ্চয়ই মুরারি। কিশোরীবাবুকে না বলে বাড়ি যাবে, তার ঘাড়ে কটা মাথা। আরে, ক্যালেন্ডারের পুরনো পাতাটা ছেঁড়া হয়নি যে। না দেখলে এদের কাজ খারাপ হয়ে যায়। পাতাটা ছিঁড়ে ময়লা কাগজের টুকরিতে ফেলে ঘুরে দাঁড়াতেই কিশোরীবাবু ছেলেটিকে দেখতে পেলেন। কখন দরজা দিয়ে ঢুকে দুহাত দিয়ে টেবিলে ভর করে দাঁড়িয়েছে। প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলেন কিশোরীবাবু। আজকাল খবরের কাগজ খুললেই একে ছোড়া মারা, ওকে গুলি করার খবর পাওয়া যায়। আক্রান্তরা কেউ হেজিপেজি নয়। হেজিপেজি মেরে কার কি লাভ? কিন্তু একটু নজর করে দেখেই কিশোরীবাবুর মনের ভয় ঘুচে বিরক্তি স্থান পেল। আজকাল এ বাড়িতে কেউ কিছু দেখে না নাকি? এসব আজে বাজে লোক ঢোকে কি করে? কর্কশ কণ্ঠে কিশোরীবাবু বললেন, কি চাও? তার গলা দিয়ে স্বর বেরোয় না, নিচের ঠোঁটটা থরথর করে কাঁপছে। দুদিন খেউড়ি হয়নি। খদ্দরের জামা কাপড় খুব পরিষ্কারও নয়, সদ্য বাড়িতে কাঁচা মনে হয়। জঘন্য একজোড়া চটি দোরগোড়ায় খুলে রেখে খালি পায়ে ছেলেটা দাঁড়িয়ে আছে। পাঞ্জাবিটা সম্ভবত কারোর কাছ থেকে চেয়ে আনা। হাতে ঝুলে বড়ই খাটো, তবু কেমন যেন চেনা চেনা মনে হলো। চেয়ারে বসে পড়ে ক্লান্তভাবে কিশোরীবাবু বললেন, কপালে প্রার্থীর টিকিট লাগিয়ে এসেছ? বড় অভাব না? বড্ড গরিব? এক্ষুনি কি বলবে আমার জানা আছে। বাবা নেই, আর কিছু না করুন গুটিচারেক অনাথ শিশু আর মুখ্যু বউ রেখে অকালে স্বর্গে গেছেন না? মা আতপেটা খেয়ে খেয়ে শয্যা নিয়েছেন। অর্থাভাবে বেশি দূর লেখাপড়া শেখা হয়নি, স্বাস্থ্য ভেঙে পড়েছে। হয় তোমাকে এক্ষুনি টাকা দিতে হবে, নয়তো চাকরি দিতে হবে। দুটো একসঙ্গে হলেই ভালো। ঠিক বলছি কি না? কি চুপ করে রইলে যে? ছেলেটার গলা শুকিয়ে স্বর বেরোচ্ছে না বোঝা গেল। কাঁপা কাঁপা হাড় ঝিরঝিরে কেটো কেটো হাত দিয়ে পকেট হাতড়াতে লাগলো। এত চেনা মনে হচ্ছে কেন? কোথাও দেখেছেন কিশোরীবাবু এই মুখটাকে? কানের পাতার ওপরের আঁচিলটা ওর চেনা, চোখের কোণে ছোট্ট উঁচু জায়গাটাকেও আগে নিশ্চয়ই কোথাও দেখেছেন। কিন্তু জিজ্ঞাসা করলেই পেয়ে বসবে, তখন ঝেড়ে ফেলা মুশকিল হবে। আহ, হেম নাদুও তো বেশ লোক, একা থাকতে চাই বলেছেন বলে বেমালুম হাওয়া। একটা বিপদ আপদ তো হতে পারে, সে খেয়াল নেই। দেশের কর্মীদের রক্ষা করবে না তো কাকে করবে? ছেলেটা পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে এগিয়ে ধরতেই রুষ্টস্বরে কিশোরীবাবু বললেন, কি ওটা? নিজের ফিরিস্তি নাকি? একেবারে ভিখিরি বনে গেছো দেখছি, ভদ্রলোকের ছেলে হয়ে। আরও কিছু কড়া কথা শুনিয়ে দেবার ইচ্ছা ছিল,
ছেলেটা হঠাৎ নরম গলায় বলল, আজ্ঞে না, একটু লিখেছিলাম। লিখেছিলে? কি লিখেছিলে? বাংলাদেশের পাড়াগার উন্নতি সম্পর্কে একটা প্রবন্ধ। কিশোরীবাবু কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত ফাটানো হাসি হাসলেন। বাহ, খুব ভালো। আমরা একা পিস এক্সপার্ট দিয়ে উন্নয়ন করতে পারছি না, আর তুমি আমাদের শিক্ষা দেবে? মুখ্যু ছোকরা, বেরো, বেরো ওইখান থেকে এক্ষুনি। ছেলেটার মুখ সাদা হয়ে গেল। অনেক কষ্টে বলল, সত্যি বড্ড গরিব আমরা। মাকে দেখলে কষ্ট হয়। না খেয়ে খেয়ে যদি একটু লেখাটিকার কাজ দিতেন, কত নোটিশ, রিপোর্ট, বিজ্ঞাপন তো দরকার হয়। ও, সেসব তুমি লিখবে না? বলি, বিএ পাশ করেছ? ছেলেটা মাথা নাড়ল। হায়ার সেকেন্ডারির পর আর পড়া হলো না। থাক, আর বলতে হবে না, ওসব জানা আছে। এখন মানে মানে কেটে পড়ো দিকি। আজ একটা বিশেষ দিন, তাই রাগমাগ করতে চাই না। যাও। ছেলেটা নিচু হয়ে মাটি থেকে কাগজটা কুড়িয়ে নিয়ে এক পা দুপা করে পিছু হটতে লাগলো। খোলা কাগজটাতে লেখা প্রথম লাইনটা কিশোরীবাবুর চোখে পড়ল। নিরবধি বাংলার ক্ষেত, খাল, নদী। রোগা হাতটার ওপর চোখ পড়ল। কোড়ে আঙুলে একটা রূপোর আংটি, তাতে একটা সিংহের মুখ, তার চোখ দুটো লাল পলা, কপালে একটা নীল ফিরোজা। বুকের মধ্যে ধক করে উঠল। ও লেখা কোথায় যেন পড়েছেন। টুকে আনেনি তো বেটা? কিন্তু হাতের লেখাটাও বড় চেনা, আংটিটাও বড় চেনা। কিশোরীবাবুর মাথাটা কেমন করে উঠল। চোখে ঝাপসা দেখতে লাগলেন। বড় চেনা হাতের লেখা, নিরবধি বাংলার ক্ষেত, খাল, নদী। তারপরে আছে শ্যামল বনের সম্ভার কেহ যদি। আর মনে পড়ছে না। গায়ে কাঁটা দিচ্ছে, কপাল থেকে ঘাম ঝরছে। ও কার আংটি? বালিখালের মাসিমার ওই রকম আংটি ছিল না সেদিন কলকাতায় আসার সময় কিশোরীকে দিয়েছিলেন? নাকি বড় পয়মন্ত আংটি? দু হাতে কিশোরীবাবু মুখ ঢেকে মাথা ঘোরা বন্ধ করবার চেষ্টা করতে লাগলেন। কিশোরীর কপাল সত্যি ফিরে গেছিল, কিন্তু বড় কষ্টে, বড়ই কষ্টে। ওই লেখাটাও কত কষ্টে লেখা। চেয়ে আনা কাগজে, কেরোসিনের ডিবের আলোতে। অমনি ফেলে দিলেন? চমকে দাঁড়ালেন কিশোরীবাবু। কে ফেলে দিল? যেন সম্বিত ফিরে এলো তার। উঠি পড়ি করে দরজা দিয়ে ছুটতে বেরিয়ে এলেন। ও কিশোরী, দাঁড়াও, দাঁড়াও কিশোরী। মা তাহলে এখনো আছেন? কিন্তু সে ছেলেটা কখন চলে গেছে? কিশোরীবাবু বাইরের বারান্দা দিয়ে অনেকখানি দৌড়ে গিয়েও তাকে দেখতে পেলেন না। সিঁড়ি নিস্তব্ধ, লিফট বন্ধ। অনভ্যস্ত গোলমাল শুনে কোথা থেকে মুরারি ছুটে এলো। কিশোরীবাবুর উদ্ভ্রান্ত চেহারা দেখে হাঁক ডাক লাগালো। হেম এলো, নাদু এলো, বিশুবাবু, হীরেন, সবাই এলো। কেউ তাহলে বাড়ি যায়নি? একটা খদ্দর পরা রোগা ছেলেকে এই দিক দিয়ে যেতে দেখেছো কেউ? দেখো দেখো, তাকে আমার বড় দরকার। মুহূর্তের মধ্যে চাপরাশি, পাহারাওয়ালা, সার্জেন্ট, পুলিশ অত বড় বাড়ির আনাচে কান্নাচে তল্লাশি শুরু করে দিল। অবশ্য কিশোরীবাবু জানতেন তাকে পাওয়া যাবে না। ওরা ফিরে এসে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, আপনি চেনেন তাকে? কোনো ক্ষতি করতে আসেনি তো? কিশোরীবাবু মাথা নেড়ে বললেন, না, ভালোর জন্যই এসেছিল। আমি শুনলাম না, তাড়িয়ে দিলাম।
চেনা লোক? ও কি, এখানে বসুন। ও হেম, মাথায় একটু জলের ছিটে দাও। বাড়িতেও একটা খবর দিলে ভালো হয় না? কিশোরীবাবু কৌচে এলিয়ে পড়ে চোখ বুজলেন। চেনা নয় তো কি, বাবার ওই পুরনো জামা, ওই ঘরে কাচা কাপড়, ওই কানে তিল, ওই চোখের কোণে উঁচু ঢিপলি, আয়নায় কত দেখেছেন। এখনও তিলটা রয়েছে, ঢিপলিটার অপারেশনের দাগ রয়েছে। উনি চিনবেন না তো কে চিনবে? এরা কিশোরীবাবুর বাড়িতে টেলিফোন করে, এখন কাকেও পাবে না। কিন্তু এ বিষয়ে কোনোই সন্দেহ নেই যে বালিখালের সরু গলির টালির ছাদের একতলা বাড়িতে ওই ছেলেটা যেই ঢুকবে, রান্নাঘর থেকে মা ডেকে বলবেন, কিশোরী, এলি বাবা, এই ভাতটা ফুটলো বলে। তারপর ময়লা শাড়ির আঁচলে মুখ মুছিয়ে তার নখ ভাঙা শিলে ছেঁচা পোড় খাওয়া হাতটা ওর গায়ে মাথায় বুলোবেন। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।